আচ্ছা, তো আমাদের ফাইনালের জন্য দুইটা টপিক আছে, একটার নাম হচ্ছে মডার্ন ফিজিক্স, আরেকটা হচ্ছে মেকানিক্স। তো মডার্ন ফিজিক্সে দুই ধরনের পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এরকম যে লাইটের বিভিন্ন ফেনোমেনা গুলা নিয়ে পড়াশোনা করতে হবে, প্লাস রেডিওঅ্যাক্টিভিটি নিয়ে পড়াশোনা করতে হবে, আর শেষেরটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই কটা জিনিস আছে মডার্ন ফিজিক্সে। আর মেকানিক্সে কি আছে? মেকানিক্সে আছে হচ্ছে বিভিন্ন টাইপের মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, গ্র্যাভিটেশনাল ল, কেপলাস ল, এই টাইপের কিছু জিনিস আছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাইনালের সিলেবাস। আর তোমরা তো জানোই যে মিড টার্মে আমাদের যা হয়ে গেছে ওগুলো আর ফাইনালে থাকবে না। সো ফাইনালের যেটা সেটা শুধুমাত্র ফাইনালের সিলেবাস। তো মিড টার্ম যদি কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে বা স্যাটিসফ্যাক্টরি না হয়ে থাকে, মন খারাপ না করে এখন যে টপিকগুলো আছে এই টপিকগুলো ভালো মতো পড়াশোনা করলে তাইলে হয়তো মিড টার্মে যে যতটুকু ল্যাকিংস আছে সেটাও কভার দেওয়া সম্ভব হইতে পারে। আর আজকে মিডের রেজাল্ট দিতে চাইছিলেন? আচ্ছা, দেই ক্লাসে পরে দিই শেষে। স্যার আমাদের তো এবার সিলেবাসটা আসলে মানে মিডের তুলনায় অনেক বড়। তো স্যার এই ক্ষেত্রে কি আমাদের এবার এক্সট্রা ক্লাস হবে কোনো? এক্সট্রা ক্লাস এমনিতেই নরমালি দুইটা করে হবে, প্রত্যেকটাই দুইটা করে এক্সট্রা ক্লাস হবে। আর এবারে সিলেবাস অনেক বড় কথাটা আসলে ওভাবে খুব বেশি সঠিক না, ঠিক আছে? সমস্যা নাই, আমাদের সিলেবাস ঠিকই শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমাকে বলো, লাইট কি ওয়েভ নাকি পার্টিকেল? পার্টিকেল স্যার। স্যার লাইট ওয়েভ পার্টিকেল স্যার। স্যার পার্টিকেল। পার্টিকেল স্যার। আলো স্যার কণার মতো আচরণ করে, তরঙ্গের মতো আচরণ করে স্যার। আলো ওয়েভ হবে থেকে আসার সময় তরঙ্গের মতো, আর পৃথিবীর ভিতর কণার মতো। আচ্ছা, তো যারা লাইটকে পার্টিকেল বলতেছো, শুধু পার্টিকেল যারা বলতেছো তাদের লজিক কি? বলো বলো, সমস্যা নাই। বা যারা শুধু ওয়েভ বলতেছো তাদের লজিক কি? কেন মনে হচ্ছে লাইট ওয়েভ, বা কেন তোমার মনে হচ্ছে লাইট পার্টিকেল? লাইটকে তো স্যার তরঙ্গ আকারে পড়তেছে, মানে ওয়েভ আকারে, ঢেউ আকারে যাচ্ছে না, সেজন্য তো স্যার বলছে লাইট ওয়েভ। আচ্ছা, আর যারা পার্টিকেল বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, নাই কেন কেউ? আর লজিকটা স্যার মনে নাই স্যার, কিন্তু মনে ছিল স্যার এই লাইট একটা পার্টিকেল, এইজন্য স্যার বলছি। ওয়েভ এবং পার্টিকেল উভয়ই তো স্যার লাইট। আচ্ছা, তোমরা ফার্স্ট সেমিস্টারে লাইট নিয়ে যা যা পড়ছো, মানে লাইট নিয়ে কি কি পড়ছিলে অপটিক্সে, মনে আছে? লাইটে কোন কোন ফেনোমেনা পড়ছিলা? অপটিকে যেটা পড়ছিলাম যে লাইট হচ্ছে একটা ওয়েভ, এরকম কিছু পড়ছিলাম স্যার, অত ভালো কিছু তো মনে নাই, তো এটাই মনে আছে যে লাইট একটা ওয়েভ। না না, ওইটা না, আমি বলছি লাইটে কোন কোন ফেনোমেনা পড়ছিলা। আর একটা জিনিস হলো কি, একটা রুমের মধ্যে দিয়ে মধ্যে যখন লাইট জ্বলে তখন যে রুমের দরজার নিচ দিয়ে বা হয়তো কোনো একটা ফুটো দিয়ে আলো। লাইট ওয়েভ স্যার ব্রাইট থিং, তারপরে কোনটা স্যার ডার্ক থিং, কখন স্যার আমরা আলো দেখতে পাই কখন দেখতে পাই না, এইগুলা ছিল স্যার মেইনলি। ইয়ং এর ডিসেন্ডিং, ইয়াং ডাবল স্লিট, তারপর হচ্ছে রিফ্র্যাকশন, এগুলো। হ্যাঁ, তার মানে তোমরা পড়ছিলা হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন আর হচ্ছে পোলারাইজেশন, এই তিনটা থিওরি। আচ্ছা, লাইট অ্যাকচুয়ালি অনেকগুলো ফেনোমেনা আছে, যেমন একেবারে এই ফেনোমেনাগুলো শুরু হয় কোত্থেকে? এগুলো শুরু হয় একেবারে রিফ্লেকশন রিফ্রাকশন থেকে। অ্যাকচুয়ালি লাইটের থিওরিগুলো শুরু হয় রিফ্লেকশন, রিফ্রাকশন, তারপর আমরা পড়ি ইন্টারফারেন্স, ডিফ্রাকশন। তো ফাইনালি এইখানে এসে আমরা কয়েকটা জিনিস পড়বো, ঠিক আছে? তো ব্যাপার যেটা হইল,
যে রিফ্লেকশন তো অনেক আগেই পড়ছো। রিফ্লেকশন পড়ার সময় তোমরা দেখতে পাইছো লাইট হচ্ছে ওয়েভ। তারপরে যখন ইন্টারফারেন্স পড়লা তখনও মনে হয়েছে লাইট ওয়েভ। ডিফ্রাকশন যখন পড়ছো তখনও তোমাদের মনে হওয়ার কথা লাইট হচ্ছে এক ধরনের ওয়েভ। পোলারাইজেশন যখন পড়ছো তখনও তোমার মনে হওয়ার কথা লাইট এক ধরনের ওয়েভ। কারণ এই সব জায়গাতেই লাইটকে ওয়েভের মতোই দেখা যায়। তো আজকে আমরা একটা টপিক পড়ব, বা এরপরে আরো একটা টপিক পড়ব। এই সব টপিক পড়ার সময় তোমার মনে হবে লাইট ওয়েভ না, ঠিক আছে? আচ্ছা, তো আজকে সেই টপিকটা কি? সেই টপিকের নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোর তড়িৎ ক্রিয়া। আচ্ছা, এটা কি? যখন কোন একটা মেটালের উপর, একটা মেটালের সারফেসের উপর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি লাইট এসে পড়ে, তখন কি হয়? ওই মেটাল থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায় বা একের অধিক ইলেকট্রন বের হয়। তো এই ঘটনা যদি ঘটতেই থাকে যে আমি একটা মেটালের উপর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি লাইট ফেলতেছি আর সেই মেটাল থেকে ক্রমাগত ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো ফটো ইলেকট্রিক ইমিশন, আর এই ইফেক্টটাকে বলবো আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে? সো ব্যাপারটা কি যে when light of appropriate frequency is incident on a metal, the electron are emitted from that metal. যদি হয় এই ঘটনাটা, that means this process of emission of electrons is called photoelectric emission, and this effect is known as photoelectric effect. Photoelectric effect. আর এই যে ইলেকট্রনটা ইমিটেড হচ্ছে ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য লাইট, যে ইলেকট্রনটা ইমিট হবে সেই ইলেকট্রনটাকে আমরা বলবো ফটো ইলেকট্রন। আর যে কারেন্টটা কোনো জায়গাতে যদি ইলেকট্রন ইমিশন হইতে থাকে এবং ইলেকট্রন যদি পাস করা শুরু করতে থাকে, তাহলে ইলেকট্রনের ফ্লো যদি তৈরি হয় তাহলে সেই ফ্লোটা যে কারেন্ট তৈরি করবে সেই কারেন্টটাকে আমরা বলবো ফটো ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, দ্যাট মিন্স কি? যদি এরকম হয় যে কোন একটা মেটালের উপর আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি লাইট ফেললাম এবং অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি লাইট ফেলার পরে সেখান থেকে ইলেকট্রন বের হইলো, তাহলে এই ঘটনাটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এখানে একটা কথা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি, এই কথাটা কেন? আচ্ছা, ফ্রিকোয়েন্সির সাথে আসলে এনার্জির একটা সম্পর্ক আছে। ই সমান সমান আমরা কি জানি? ঠিক আছে, ই সমান সমান জানি এইচ নিউ বা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। স্যার এখানে কি লিখছেন? ই সমান এই চিহ্নটাকে বলা হয় নিউ। ঠিক আছে? আচ্ছা, এখানে ই হচ্ছে এনার্জি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যার মান হচ্ছে 6.63 × 10⁻³ জুল সেকেন্ড, আর নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তার মানে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে এনার্জি কি হবে? ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি হচ্ছে প্রপোর্শনাল। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়বে, ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে এনার্জি কমবে, আর ওয়েভলেন্থের সাথে এনার্জি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়েভলেন্থ বাড়লে এনার্জি কমে যায় আর ওয়েভলেন্থ কমে গেলে এনার্জি বেড়ে যায়। তার মানে কোন আলোর শক্তি সবচেয়ে বেশি? লাল। তাই সাদা বেগুনি আলো, বেগুনি আলো এই তরঙ্গ বেগুনি আলোর শক্তি সবচেয়ে বেশি। আচ্ছা, লাল আলোর শক্তি সবচেয়ে কম, লালের ওয়েভলেন্থ হচ্ছে সবচেয়ে বেশি। আমরা জানি যার ওয়েভলেন্থ তার হচ্ছে ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। আচ্ছা, তোমাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখো, আমার কথা ইকো হচ্ছে। ওকে,
সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি কথাটা অনেকেই আসলে অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি ব্যাপারটা আসবে, কারণ ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি একটা সম্পর্ক আছে। এখন সম্পর্কটা কেমন, যে ধরো একটা মেটাল থেকে একটা ইলেকট্রন বের হবে, তো এখন মানে সব মেটালের জন্য তো ব্যাপারটা সেম হবে না, সে তো সেম পরিমাণ মানে তোমরা এই যে ফুটবল ফলো করো যারা, তারা একটা জিনিস খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা ক্লাবের সাথে একটা প্লেয়ারের একটা থাকে, কন্ট্রাক্ট থাকে, ঠিক আছে? তো মানে সেম পরিমাণ টাকা দিলেও তার একটা প্লেয়ারকে কেনা যায় না, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, এবং সেটাকে বলে হচ্ছে বাই আউট ক্লজ। মানে ওই পরিমাণ টাকা দিলে যে কোনো একটা প্লেয়ারকে চুক্তি থাকা অবস্থায়ও নিয়ে আসা যায়, তখন একটা ওই রকম। এখন এই বাই আউট ক্লজ তো এক এক প্লেয়ারের জন্য এক এক রকম, ভালো প্লেয়ারদের জন্য বেশি আর কোনো কোনো প্লেয়ারদের জন্য আবার কম, ঠিক আছে? সো এইখানে ওই রকম একটা ব্যাপার আছে, প্রত্যেকটা মেটালেরই একটা নির্দিষ্ট এনার্জি আছে, যে এনার্জি ওই মেটালকে যদি দেয়া হয় তাহলে ওই মেটাল থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। এই জিনিসটার কি বলে? এই জিনিসটার বলে হচ্ছে ইলেকট্রোমেটাল। আচ্ছা, এই জিনিসটা বলে হচ্ছে ওয়ার্ক ফাংশন। হ্যাঁ, আচ্ছা, তো ওয়ার্ক ফাংশনটা কি? ওয়ার্ক ফাংশন হচ্ছে মিনিমাম এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি যেটা প্রয়োজন, মানে যেটা দিয়ে একটা মেটাল থেকে ফটো ইলেকট্রিক ইমিশন স্টার্ট করা যায়। সো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড ফর টু স্টার্ট ফটো ইলেকট্রিক ইমিশন, সেটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। দ্যাট মিন্স ওয়ার্ক ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি, একটা নির্দিষ্ট মিনিমাম এনার্জি, যে পরিমাণ এনার্জি যদি এনার্জি দাও তাহলে কোনো ধরনের ফটো ইলেকট্রন বের হবে না। আচ্ছা স্যার মাঝখানে স্যার শোনা যায় নাই, ওর নেট সমস্যা করছিল মনে হয়। না স্যারের কথা ঠিক আছে, তো হয়তো নেটওয়ার্কের সমস্যা করছে। আচ্ছা, সো এই ওয়ার্ক ফাংশনকে ডিনোট করা হয় ফাই দ্বারা, ঠিক আছে? ওয়ার্ক ফাংশনকে ডিনোট করা হয় ফাই দ্বারা। ফাইকে লেখা হয় কি? আচ্ছা, আমরা কি জানি? এনার্জি সমান সমান হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইনটু ফ্রিকোয়েন্সি। তো ফাই সমান সমান কি হবে? ফাই সমান হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইনটু একটা ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বলবো হচ্ছে একটা নির্দিষ্ট, মানে এইটার একটা নাম থাকবে। কারণ কি, একটা মেটালের জন্য ওই ফ্রিকোয়েন্সিতে যদি আমি লাইট দেই তাহলে ওই মেটাল থেকে কি বের হয়ে আসবে? ওই মেটাল থেকে ইলেকট্রন বের হয়ে আসবে। আচ্ছা, তো এই এনার্জিটাকে বলবো ওই মেটালের জন্য ওয়ার্ক ফাংশন, আর এই ফ্রিকোয়েন্সিটাকে কি বলবো? এই ফ্রিকোয়েন্সিটাকে বলবো ওই মেটালের জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি যদি একটা ইনসিডেন্ট লাইটে থাকে তাহলে সেই ইনসিডেন্ট লাইট থেকে ফটো ইলেকট্রিক ইমিশন হয়। দ্যাট মিন্স সেই পরিমাণ ফ্রিকোয়েন্সিতে যদি আমরা কোনো একটা লাইটকে দেই, লাইটকে কোনো একটা মেটালের উপর ফেলি, তাহলে সেইখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে আসবে, শুধুমাত্র বের হয়ে আসবে, ওটার মধ্যে এক্সট্রা কোনো এনার্জি থাকবে না। আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটার আরো নাম আছে, এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি নামেও বলা হয়। থ্রেশহোল্ড বা কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা বাংলাতে বলা হয় প্রারম্ভিক কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক, ঠিক আছে? আর ওয়ার্ক ফাংশন যেটা, ওয়ার্ক ফাংশনের বাংলা মোস্ট প্রবাবলি কার্য অপেক্ষক। আচ্ছা, এবং ওয়ার্ক ফাংশনটা এটা ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, এবং এটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট ধরনের ভ্যালু আসে এই ওয়ার্ক ফাংশন। সো আমি এই তিনটা জিনিস আবার একটু এক্সপ্লেইন করি, যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বা অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি লাইটকে যদি আমরা কোনো একটা মেটাল সারফেসের উপর ফেলতে পারি, তাহলে সেই মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের হয়ে আসে। এই যে ইলেকট্রন বের হয়ে আসার যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইমিশন। এবং ফটো ইলেকট্রিক ইমিশনের কারণে যে ইলেকট্রন বের হয়ে আসে সেই ইলেকট্রনকে আমরা বলি ফটো ইলেকট্রন, এবং এই ইলেকট্রনের ফ্লোয়ের কারণে যে কারেন্ট তৈরি হয় সেই কারেন্টকে আমরা বলি ফটো ইলেকট্রিক কারেন্ট। এবং এই যে টোটাল ঘটনা, যে একটা লাইট ফেলার পরে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসতেছে, এই ঘটনাটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, স্যার এখানে যে চিত্রটা দেওয়া আছে ওটা কি এটার সাথে মানে সামঞ্জস্য নাকি? কোন সূত্র?
মানে এখানে যে মানে যে একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, চিত্রটা সামঞ্জস্য। দেখো এখান থেকে কি হচ্ছে, ফোটন পড়তেছে একটা মেটাল সারফেসের উপর, আর এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে আসতেছে। তো তো স্যার আমি প্রোটনটা কি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি যেটা বলতেছেন, মানে যেটা এটার মেটালের উপর পড়তেছে? হ্যাঁ মেটালের উপর। মানে স্যার এটাই বুঝতেছি না, মানে মেটালের উপর যেটা পড়তেছে বের হচ্ছে ঠিক আছে ইলেকট্রন, বাট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি যেটা পড়তেছে ওটা কোনটা? কোনটা? ওটা হচ্ছে ফোটন। ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে ফোটন। আচ্ছা আমি সেটা হচ্ছে কি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি এটা কি ইলেকট্রনের নাকি প্রোটনের? ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি হয় কি, স্যার তাহলে কি যে ইলেকট্রন যে বের হচ্ছে এটা নির্ভর করে ফ্রিকোয়েন্সির উপরে, তাই না? তোমাদেরকে একটু আগে আমি বলতেছিলাম যে লাইটের হচ্ছে প্রপার্টি দুই ধরনের, একটা হচ্ছে ওয়েভ আর একটা হচ্ছে পার্টিকেল। তো এই ফটো ইলেকট্রিক ইফেক্ট যখন আমরা করব তখন আমরা দেখব লাইটের পার্টিকেল প্রপার্টি আছে। আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা কি জানতাম, লাইট হচ্ছে ওয়েভ প্রপার্টি একটা কিছু, তাই না? আচ্ছা, এরকম কিছু একটা জিনিস জানতাম আমরা। তো এই যে আমাদের যে বিভিন্ন লাইট আছে, লাল লাইট, বেগুনি লাইট, ইয়েলো লাইট, বিভিন্ন টাইপের লাইট আছে। এই লাইট গুলার বিভিন্ন ধরনের হওয়ার কারণটা কি? বিভিন্ন ধরনের হওয়ার কারণ হচ্ছে কি যে এই লাইটের এক একটার ওয়েভলেন্থ ডিফারেন্ট। লাল লাইট আর বেগুনি লাইটের পার্থক্য কি? লালের ওয়েভলেন্থ বেশি, বেগুনি ওয়েভলেন্থ কম। এখন যার ওয়েভলেন্থ বেশি হবে তার ক্ষেত্রে কি হবে, ফ্রিকোয়েন্সি কম হবে, আর যার ওয়েভলেন্থ কম হবে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে। তার মানে কি, সবগুলা লাইটের মধ্যে বিভিন্ন রঙের লাইট হওয়ার মেইন কারণই হচ্ছে তাদের ওয়েভলেন্থের পার্থক্য আছে বা ফ্রিকোয়েন্সি পার্থক্য আছে। তো এইরকম ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির কোন একটা লাইট যদি, মানে তার মানে আমরা বুঝতেই পারতেছি যে লাইটের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি হইতে পারে। তো এইরকম কোন একটা লাইট যদি আমরা ফেলি কোন একটা মেটালের উপর, তাহলে ওই মেটাল থেকে ইলেকট্রন বের হইতেও পারে, নাও হইতে পারে। কেন বের হইতেও পারে, নাও হইতে পারে? কারণ হচ্ছে এই মেটাল একটা ইলেকট্রনকে যে ছাড়বে, দেখো এখান থেকে একটা মানে একটা লাইট আমি ফেলতেছি বা একটা ফোটন, লাইট যখন লাইট অ্যাকচুয়ালি কি, লাইটের ইউনিট হচ্ছে কি ফোটন। লাইট গুলা হচ্ছে ফোটন আকারে থাকে। আমরা যদি আমাদের বাসার যে পানি ট্যাপ আছে, পানির ট্যাপটাকে যদি কি করি, আস্তে আস্তে বন্ধ করা শুরু করি, একটা পর্যায়ে গিয়ে পানি কি এরকম হয় যে চুলের মতো চিকন হয়ে পানি পড়ে, এরকম হবে কখনো? হ্যাঁ স্যার, অনেক সময় দেখা হবে। পানি কি হবে, ফোঁটা আকারে পড়বে, তাই না? পানি যখন একেবারে কমে ফেলবো তখন এক ফোঁটা করে পড়ে। তার মানে পানি অ্যাকচুয়ালি সবসময় এরকম ফোঁটা আকারেই পড়ে, কিন্তু অনেক পানি একসাথে পড়ে বলে আমাদের কাছে মনে হয় যে পানি মানে এরকম কন্টিনিউয়াসলি পানি পড়ে, কিন্তু আসলে এরকম না। পানি হচ্ছে এরকম ফোঁটায় আসে, অনেকগুলো ফোঁটা মিলে একটা কন্টিনিউয়াস ফ্লো তৈরি করে। লাইট হচ্ছে ওই রকমই। লাইটকে আমরা যখন দেখি তখন আমাদের কন্টিনিউয়াস মনে হয়, কিন্তু লাইট আসলে ওরকম কন্টিনিউয়াস কিছু না। লাইট আসলে ওরকম ছোট ছোট প্যাকেট আকারে আসে। তো সেই এক একটা প্যাকেট বা এক একটা ক্ষুদ্র অংশটাকে বলা হয় ফোটন। ঠিক আছে, তো এই কারণে দেখবা লাইট ফোটন দুইটা জিনিসকেই বলা হয়। আচ্ছা, সো এরকম কোন একটা লাইট বা কোন ফোটনকে যদি আমরা কোন একটা মেটালের উপর ফেলি, যে লাইট বা ফোটনের কে আমরা মানে দুইটা লাইট বা দুইটা ফোটনকে আমরা আলাদা করি ফ্রিকোয়েন্সি দিয়ে। ঠিক আছে, তাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্সের কারণে তাদের মধ্যে কালারের ডিফারেন্স হয়। সোডিয়াম লাইটের ফ্রিকোয়েন্সি একরকম হবে, নিয়ন লাইটের ফ্রিকোয়েন্সি একরকম হবে, রেড লাইটের ফ্রিকোয়েন্সি একরকম হবে। তো এরকম বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি লাইট হতে পারে। সো ওই রকম কোন একটা ফ্রিকোয়েন্সি লাইট যদি কোন একটা মেটালে পড়ে, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হবে কিনা সেটা কিসের উপর ডিপেন্ড করবে। লাইট পড়তেছে একটা মেটালের উপর, সেই মেটালের বাইরের স্তরের যে ইলেকট্রন গুলো আছে সে কি হবে, সে এক্সাইটেড হবে স্বাভাবিকভাবে, সে এনার্জি পাবে, এনার্জি পাইলে সে এক্সাইটেড হবে। এখন তার তো ব্যাপার আছে, সে কতটুকু এনার্জি তার পাইতে হবে। যে এনার্জি পাইলে সে সেখান থেকে বের হয়ে যাবে, সেই পরিমাণ এনার্জি তো তাকে দিতে হবে।
সো আমি যে কোনো লাইট ফেললে ওখানে হবে না, তো আমাকে ওই রকম একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সির লাইটই ফেলতে হবে যে ফ্রিকোয়েন্সির লাইট ফেললে ওইখানে এমন পরিমাণ এনার্জি ওই ইলেকট্রনের মধ্যে আসবে যেন ওই ইলেকট্রনটা ওখান থেকে বের হয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, তো এইটাই হচ্ছে ঘটনা, যে আমার যে ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা অবশ্যই হচ্ছে ফোটনের ফ্রিকোয়েন্সি। সেই ফোটনের ফ্রিকোয়েন্সি আলাদা কোন একটা লাইট এখানে পড়লো, সেই ফোটনের ফ্রিকোয়েন্সি আমরা বের করব কোন সূত্রের সাহায্যে, ফোটনের এনার্জি বের করব কোন সূত্রের সাহায্যে, E = h নিউ এই সূত্রের সাহায্যে। আচ্ছা, তো সেটা এখানে পড়লো, তারপর এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেল। আচ্ছা, তো এইখানে লাইটের পার্টিকেল প্রপার্টি বোঝা যায় এই কথাটা কেন বলা হয়? দেখো, আমি ফেললাম হচ্ছে একটা লাইট, বের হয়ে আসলো কি একটা ইলেকট্রন। ইলেকট্রন তো অবশ্যই একটা পার্টিকেল, এ নিয়ে কারো কোনো সন্দেহ নাই। আচ্ছা, লাইটের মানে নরমালি লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ টাইপের জিনিস, এবং লাইটের কোনো ধরনের লাইটের হচ্ছে স্ট্যাটিক ম্যাস, যেটা মানে নিশ্চল ভর যেটা, সেটা হচ্ছে শূন্য। লাইটের কোনো নিশ্চল ভর হয় না, আমরা সেটা জানি, এবং এইসব কারণেই লাইটকে আমরা কি বলতাম, ওয়েভ বলতাম। আচ্ছা, কিন্তু লাইটের কিন্তু আবার ওয়েভ লেন্থ মোমেন্টাম আছে। আচ্ছা, তার মানে লাইট যখন হচ্ছে ভেলোসিটিতে থাকে তখন তার মধ্যে একটা ভর তৈরি হয় অ্যাকচুয়ালি। স্যার লাইটটা যখন স্যার আমাদের সব কোনো মেটালের উপর পড়ছিল তখন কি স্যার কোনো স্যার একটা ইলেকট্রন নিয়ে কি মেটালের উপর পড়ছিল না? ইলেকট্রন নিয়ে পড়ে নাই অবশ্যই, লাইটের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না। লাইট যেটা করে মেটাল থেকে একটা ইলেকট্রন বের করে দেয়। ঠিক আছে? তার মানে স্যার মেটালের ভিতরে যে স্যার ইলেকট্রন, ওই ইলেকট্রনটাই স্যার ওখান থেকে বের করে দিবে। হ্যাঁ, ওখান থেকে বের করে দেবে। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝি বা যেটাকে আমরা বলতে পারি যে একটা লাইট আমি একটা মেটালের মধ্যে ফেললাম এবং সেখান থেকে আমি একটা ইলেকট্রন পাইছি তো ফাইনালি। সো ওই লাইটটা কিন্তু এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং তার বিনিময়ে আমি এখান থেকে একটা ইলেকট্রনের ফ্লো পাচ্ছি। এই কনসেপ্ট থেকে বলা যায় যে লাইটের কিন্তু এক ধরনের পার্টিকেল প্রপার্টি আছে, কারণ লাইট থেকে আমরা পার্টিকেল পাইতে পারি। অ্যাকচুয়ালি মেইন ব্যাপার হচ্ছে মানে এই জিনিসটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যে একই জিনিস সে ওয়েভের মতো বিহেভিয়ার করে আবার পার্টিকেল মতো বিহেভিয়ার করে, এরকম যদি হয় সেটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সেটাকে বলা হয়, বাংলাটা আমি ভুলে গেছি, কি হবে? ওয়েভ পার্টিকেল মানে হচ্ছে তরঙ্গ কণা দ্বৈত নীতি, এরকম একটা বাংলা হয়। আচ্ছা, তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে। অ্যাকচুয়ালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি লাইট একটু বেশি দেখায় বা লাইট নিয়ে আমরা বেশি কথা বলি, কিন্তু আসলে যদি কোয়ান্টাম মেকানিক্সের থেকে চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো যে যে কোনো ধরনের বস্তুর মধ্যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে। ইভেন সেটা মানুষের মধ্যে আছে। মানুষ কি ওয়েভ না পার্টিকেল? পার্টিকেল। মানুষ অবশ্যই পার্টিকেল, এটা আমরা সবাই দেখলেই বুঝি। ঠিক আছে, কিন্তু আমি যদি কোয়ান্টাম মেকানিক্যালি চিন্তা করি তাহলে হয়তো মানুষের মধ্যেও এক ধরনের ওয়েভ প্রপার্টি থাকতে আছে, এবং সেটা যত অল্পই হোক মানুষের একটা ফ্রিকোয়েন্সি আছে যে ফ্রিকোয়েন্সিতে মানুষ ভাইব্রেট করে। ঠিক আছে, সো এই কারণে এইখানটাতে আমরা আসলে বুঝতে পারি যে লাইটের এক ধরনের পার্টিকেল প্রপার্টি আছে। তো এখানে স্যার ইলেকট্রনের যে হাফ এমভি স্কয়ার, সেটা কি স্যার ইলেকট্রনের এনার্জি বোঝাইতেছে এটা ইউজ করে এই সূত্রটা? সেটা শোনো, সেটা আমি বলি তোমাকে। ধরো তোমার বাসা থেকে তুমি আসবে আজকে, তোমার বাসা থেকে তুমি হচ্ছে ভার্সিটিতে আসবা। তো তোমার বাসা থেকে ভার্সিটিতে তুমি আসো হচ্ছে ধরো কিসে, সিএনজি হেঁটে। ধরো সিএনজিতে আসো। আচ্ছা, ধরে নিলাম সিএনজিতে আসতে তোমার টাকা লাগে 200 টাকা, আবার সিএনজিতে আবার বাসায় ব্যাক করতে তোমার টাকা লাগে 400 টাকা, আচ্ছা আরো 200 টাকা, তার মানে টোটাল লাগে 400। আচ্ছা, এখন তোমার বাবা যদি তোমাকে একটু একেবারে 400 টাকায় দিয়ে দেয় তখন তুমি কি করবা? ভার্সিটিতে আসবা, আবার ভার্সিটি থেকে বাসায় যাবা, আর তো কোনো কিছু করার উপায় নাই। কিন্তু যেদিন 100 টাকা বেশি দিয়ে দেবো, 500 টাকা, সেদিন কি করবো? আসবা, আসার পরে ভার্সিটিতে যাওয়ার আগে মনে হবে আচ্ছা এক কাপ চা খেয়ে যাই,
নামাজ পড়ে মনে হবে আচ্ছা 1 কাপ চা খেয়ে তারপর বাসায় যাই, তারপরে আরো কিছু মনে হতে পারে, ঠিক আছে? তার মানে তখন তোমার মধ্যে তোমার যে এসেনশিয়াল কাজ সেটা ছাড়া অন্য কিছু হবে। ব্যাপারটা এরকমই। যখন আমি একেবারে ওয়ার্ক ফাংশন যেটা আছে আমার বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি লাইট আমি এখানে ফেলবো, তখন ইলেকট্রনটা জাস্ট বের হবে। কিন্তু আমি যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির বেশি ফ্রিকোয়েন্সি লাইট ফেলি তখন কি হবে? ইলেকট্রন বের হবে, তারপর সে একটা দৌড় দিবে না? জি স্যার। কারণ ইলেকট্রন তার বের হইতে, ধরো আমি ধরলাম যে এখানে এমন একটা মেটাল দেয়া আছে যে এই মেটালের জন্য ওয়ার্ক ফাংশন হচ্ছে 70 ইলেকট্রন ভোল্ট। এখন আমি যদি 70 ইলেকট্রন ভোল্টের কোনো লাইটই ফেলি তখন কি হবে? জাস্ট ওই ইলেকট্রনটা সুন্দর মতো বের হয়ে বসে থাকবে, কারণ তার আর কিছু করার নাই। তোমার মতো তুমি বাসা থেকে ভার্সিটিতে আসবে, ভার্সিটি থেকে বাসায় যাবে, আর কিছু করতে হবে না। এখন যদি আমি এখানে 70 না দিয়ে 100 দিয়ে দিই তখন কি হবে? সে সুন্দর মতো বেরোবে, বাকি 30 তো তার থাকবে, সেই 30 তার মধ্যে গতি শক্তি হিসেবে থাকবে। সে ওই 30 ইলেকট্রন ভোল্ট দিয়ে এখানে একটা গতি তৈরি করবে এবং গতি তৈরি করে সে একটা দৌড় দিবে। ওকে স্যার। ওই যে দৌড় দিতেছে, সেই দৌড় দিতেছে সেটা আমি কিভাবে বের করব? সেটা বের করব তার গতি শক্তি থেকে। সেই গতি শক্তি হচ্ছে কি? E = half mv²। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাইলাম যে একটা ইলেকট্রনের যে ফোটন যেটা থাকবে সেটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপর। যে এখান থেকে আমার যে পরিমাণ ফোটন আসতেছে এই ই এর মানটা, এই যে ই যেটা থাকতেছে, দ্যাট মিন্স ই বা এইচ নিউ যেটা থাকতেছে সেটা অ্যাকচুয়ালি ভাগ হয় দুই ভাগে। একটা কি ভাগে? একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন হিসেবে, আরেকটা হচ্ছে কি থাকে, যদি এক্সট্রা এনার্জি থাকে সেই এক্সট্রা এনার্জি কই খরচ হয়? ওই ইলেকট্রনের গতি শক্তি আনতে খরচ হয়, তার মানে কে ম্যাক্স। তাহলে এইচ নিউ = phi প্লাস কে ম্যাক্স, যেখানে এইচ নিউ হচ্ছে কোন একটা ফোটনের এনার্জি, phi হচ্ছে ওয়ার্ক ফাংশন। এখন আমি যদি এমন হয় যে একেবারে কি অবস্থা? আচ্ছা, আমি বের হয়ে গেছিলাম কতক্ষণ আগে? আচ্ছা, না জুমে গতকাল দেখলাম এই সমস্যা করতেছিল, হুটহাট বের করে দিচ্ছে। আচ্ছা, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে একটা ফোটন যে এনার্জি নিয়ে, একটা ফোটনের মধ্যে যে এনার্জি থাকে এবং যে এনার্জি নিয়ে ওই ফোটনটা এখানে ইনসিডেন্ট হয়, ইনসিডেন্ট হওয়ার ফলে কি হচ্ছে? এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে। আচ্ছা, তো ইনসিডেন্ট হওয়ার জন্য মানে আমি যে এনার্জি দিয়ে ফোটনটাকে ইনসিডেন্ট করলাম সেটা এমন হতে পারে যে আমি যদি একটা মিনিমাম এনার্জি দেই তাহলে সেটা হচ্ছে E = 5। আর যদি আমি কিছু এক্সট্রা এনার্জি দেই, মানে এটা বেশি দেই 5 চাইতে, তখন কি হবে? সেটা কে ম্যাক্স হিসেবে থাকবে, মানে ওই ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হিসেবে থাকবে। তাহলে E = 5 প্লাস কে ম্যাক্স। তো এই কথাটা আসলে কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। আইনস্টাইন উনি একটা এক্সপ্লেনেশন দিয়েছে এবং একটা ফটো ইলেকট্রিক ইকুয়েশন দিয়েছে। সেই অনুযায়ী কি, অ্যাকর্ডিং টু আইনস্টাইন, দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট ইন আ গিভেন মেটাল শুড ওবি দিস ইকুয়েশন, এইচ নিউ = কে ম্যাক্স প্লাস 5। আচ্ছা, যেখানে এইচ নিউ হচ্ছে আমার ফোটন এনার্জি, ফাই হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন, আর কে ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি। এ পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন একটু চিন্তা করো যে এই ইকুয়েশন থেকে চাইলে আমরা যে ইসের মানে ইটা বের করে নিয়ে আসতে পারবো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে নিয়ে আসতে পারবো। যখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কন্ডিশন আসবে তখন কে ম্যাক্স এর মান হবে কত?
হাফ এমবি স্কয়ার আর জিরো স্যার। জিরো স্যার। আচ্ছা কে ম্যাক্স এর মান হবে তখন 0। আচ্ছা তো দেখো আমরা যদি কে ম্যাক্স সমান সমান এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি, কে ম্যাক্স সমান সমান h নিউ মাইনাস 5। তো আমাদের ইকুয়েশন আসবে কে ম্যাক্স সমান সমান h নিউ মাইনাস 5। তো কে ম্যাক্স এর মান যদি 0 হয় তাহলে কি হবে, 0 সমান সমান h নিউ মাইনাস 5। তো 5 is equal to h নিউ নট বা নিউ সমান সমান 5/h। আচ্ছা যে জিনিসটা আমরা এই যে এখানে পড়ছিলাম, এই শুরুতে এই যে এখানে পড়ছিলাম 5 সমান সমান h নিউ নট। আচ্ছা তার মানে আবার বের হয়ে গেছে। নেট প্রসেসর ফোন আসছে না। আচ্ছা কি একটা ব্যাপার শুরু হলো, একটু পর পর বের করে দিচ্ছে। আচ্ছা তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে নিউ নট বা নিউ সি যে কোনোটা দিয়ে প্রকাশ করা যায়। নিউ নটও লিখতে পারো তোমরা, নিউ সিও লিখতে পারো। সি অ্যাকচুয়ালি কার্ড থেকে আসে, আর নট দিলে তো যে কোনোটাকে নট দেওয়া যায়, সমস্যা নেই। সো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এই জিনিসটা বের করার ফর্মুলাও আছে। ফর্মুলা কি, নিউ সি সমান সমান 5/h। সো এই ফর্মুলা দিয়ে, এই যে এই ফর্মুলাটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, আর এই যে প্রথম ফর্মুলাটা এটা দিয়েও ম্যাথ করতে হবে। দুটো দিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে। এখন বলো এই পর্যন্ত আমাদের কারো স্যার এটা তো বিসি স্যার। হ্যাঁ হ্যাঁ এটা ভিসি, এটা দেখো ভিসি না, ভি এর মতো মানে কি, তুমি যদি নরমাল ভি দেখো আর নিউ দেখো দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ভি থাকে সোজাসুজি, ভিটা হয় এরকম এরকম, আর এটা হচ্ছে এরকম। মানে তুমি একটু ইসের মধ্যে সার্চ দিও। নিউ হতে পারে না, নিউ পোস্ট করে দিই। আচ্ছা সো ভি আর নিউ এর মধ্যে একটু পার্থক্য দেখো। নিউ হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, তুমি একটু সার্চ দিও গুগলে। স্যার এটা কি স্যার নিউ না ভি, মানে নিউ স্যার বুঝতেছি না স্যার, ভির মতো দেখাচ্ছে তো। আচ্ছা আমি দেখাই তোমাদের, সবাই কনফিউশন আছে। নিউ স্যার এতক্ষণ স্যার মিউ মিউ করতেছি স্যার। আর আমরা তো নিউ ভাবতেছি। আচ্ছা তোমরা যেটাকে মিউ বলতেছো, মিউ হচ্ছে এই যে আমরা জি স্যার। এইটা যেটা লিখি সেটা হচ্ছে মিউ, আর নিউ যেটা লিখি সেটা হচ্ছে এরকম। পুরো ও আচ্ছা স্যার। এর মতো হলো একটু ব্যাগা করে এক সাইড ছোট। স্যার এতক্ষণ স্যার ভি ভাবতেছিলাম, পরে বললেন স্যার মিউ, আমি শুনতেছি মিউ মিউ, নিউ যে বলছেন স্যার বুঝতেই পারতেছিলাম না। এটা হচ্ছে নিউ। জি স্যার বুঝতে পারছি এবার। আচ্ছা এই পর্যন্ত যতটুকু আমরা পড়লাম এইটুকু কনসেপ্ট কি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা আমাকে এখন একটু বলো তো যে এই ঘটনাটা তোমরা বাস্তবে কি কোথাও দেখো? আর সোলার প্যানেলে কি স্যার এই ঘটনাটা ঘটে থাকে না? হ্যাঁ সোলার প্যানেলের ঘটনাটা এইরকমই কিছুটা। ঠিক আছে আমরা যে এই সোলার প্যানেল গুলো দেখি সেখানে কি হয়, স্যার ফোটন এসে পড়ে, তারপরে যে স্যার ইলেকট্রন আমাদের লাইনে চলে আসছে স্যার, মানে ব্যাটারি চার্জ হয় যেটার মাধ্যমে। ব্যাটারি চার্জ। স্যার ফোটন কি নেগেটিভ পার্টিকেল না পজিটিভ পার্টিকেল? পজিটিভ। এই কথা এতদিনে বললে কেমনে হবে? সরি ফোটন বলছো তুমি। আচ্ছা আচ্ছা ফোটন নেগেটিভ পার্টিকেল না পজিটিভ পার্টিকেল? ফোটন কি আসলে ওরকম নেগেটিভ পজিটিভ ভাবে চিন্তা করা হয় না।
এটা আসলে চার্জ দিত কিছু না। স্যার পার্টিকেলের বাংলা অর্থ কি স্যার? কণা। আর নেগেটিভটা তো হওয়ার কথা, কারণ বিকর্ষণ করে ইলেকট্রন প্রোটন। প্রোটন বলছো না? আমারও তো এটা ফোটন স্যার, ফোটন। ফোটন চার্জ তো পজিটিভ ছিল। ঠিক আছে, ফোটন চার্জিত কিছু না, কিন্তু যদি প্রোটন বলে থাকো, প্রোটন তো জানোই। তো জানি, কিন্তু তার মানে স্যার লাইটটা ওয়েভ পার্টিকেল দুটোই। হ্যাঁ, লাইটটা ওয়েভ এবং পার্টিকেল দুইটাই। আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু পড়বো, যেখানে দেখবো লাইটের আরো হচ্ছে পার্টিকেল প্রপার্টি আছে। ঠিক আছে, আচ্ছা এখন পর্যন্ত যতটুকু পড়ছি এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, মোটামুটি ক্লিয়ার। দেখো এখানে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ আছে, যে সেটআপের মাধ্যমে হচ্ছে এই কাজটা করা হয়। সেটা হচ্ছে কি, যে এটা হচ্ছে an experimental arrangement for observing the photoelectric effect that is illustrated in this figure. So ব্যাপারটা কি হয়, যে লাইট অ্যাকচুয়ালি এখান দিয়ে আসে, লাইট রেগুলো আসে, রেগুলো আসার পরে এখানে হচ্ছে লাইট এরকম একটা মেটাল সারফেসের উপর পড়ে। এই পাশে একটা ক্যাথোড আর এই পাশে একটা অ্যানোড দেয়া আছে। তো এখানে যে ক্যাথোডটা দেয়া থাকবে, সেই ক্যাথোডের মধ্যে ধরো যে আমি যে কোনো একটা মেটাল দিয়ে দিলাম, তো কি হবে, এই লাইট রেগুলা এখানে পড়বে এবং পড়ার পরে এই ক্যাথোড থেকে ইলেকট্রন বের হয়ে আসবে। তো ক্যাথোড থেকে যখন ইলেকট্রন গুলা বের হয়ে যায়, সো এই পাশে যদি অ্যানোড থাকে, তার মানে এখানে ইলেকট্রন তো নেগেটিভ, তো এই পাশে অ্যানোড মানে সেটা হচ্ছে পজিটিভ। তো ইলেকট্রন গুলা কি হবে, এই অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে এবং সে হচ্ছে এখান দিয়ে পাস করা শুরু করবে। তো যার কারণে এখানে কি তৈরি হয়, এখানে একটা ইসের ফ্লো তৈরি হয়, ইলেকট্রনের ফ্লো তৈরি হয়, তো একটা কারেন্ট তৈরি হয়। আচ্ছা, সো এটা যখন এইদিকে আসবে, এই ইলেকট্রন গুলো আবার এই দিক দিয়ে পাস করে আবার এই পাশে চলে আসবে। সো এখানে আমি এখানে কি পাবো, একটা কারেন্ট কতটুকু তৈরি হচ্ছে সেই জিনিসটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। সো এখানে একটা কাজ করা যায়, যে ধরো যে এই পাশ থেকে ইলেকট্রন তৈরি হচ্ছে, আমি কোনোভাবে কি করলাম, এই ইলেকট্রন গুলা সবসময় কি চাইবে, এই পাশে অ্যানোডের মধ্যে আসতে চাইবে। তো আমি যদি একটা কাজ করি, যে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা পটেনশিয়াল দিয়ে দেই, মানে একটা নেগেটিভ পটেনশিয়াল দিয়ে দেই, যেন এমন হয় যে আমি যদি এখানে একটা নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করে দেই, তখন অ্যাকচুয়ালি কি হবে, যে এই ইলেকট্রন গুলাকে ওই নেগেটিভ পটেনশিয়াল কি করবে, তখন বিকর্ষণ করবে। তো এইরকম করে আমরা একটা কাজ করতে পারি, যে ধরো মানে এইরকম অনেক সময় হইতে পারে না, যে এখান থেকে লাইট এসে পড়তেছে, এখান থেকে কারেন্ট এসে বের হয়ে যাচ্ছে। তো কারেন্ট আসার মানে ইলেকট্রন আসতেছে, ইলেকট্রন আসার পরে এখানে কারেন্ট ফ্লো তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার যে ব্যাটারি, সেই ব্যাটারি ক্যাপাসিটি শেষ হয়ে গেছে। তো ব্যাটারি আর কোনো ইলেকট্রন ধরে রাখতে পারবে না বা চার্জ ধরে রাখতে পারবে না। সেক্ষেত্রে কি এই প্রসেসটা অফ করে রাখতে হবে না? মানে কন্টিনিউয়াসলি তো যেমন চালাতে পারবো। তো অফ করার জন্য তখন কি করতে হবে, তখন এখানে একটা নেগেটিভ পটেনশিয়াল দিতে হবে। নেগেটিভ পটেনশিয়াল দিলে কি হবে, নেগেটিভ পটেনশিয়াল দিলে যে সুবিধাটা হবে, যে তখন ইলেকট্রনের সাথে এই পাশে যে ইলেকট্রোড থাকবে, তার হচ্ছে একটা তৈরি হবে, বিকর্ষণ তৈরি হবে। বিকর্ষণ তৈরি হওয়ার কারণে ওই ইলেকট্রন আর এই পাশে আসতে পারবে না, কারণ ওর তো এত এনার্জি নাই। সো ও যখন এই পাশে না আসতে পারবে, তখন কি হবে, তখন এখানে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হইলে দ্যাট মিন্স আমার কারেন্ট ড্রপ করবে জিরো পরিমাণে। সো এখানে আর কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এবং এই পয়েন্টে যেটা হবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ম্যাক্স, সেই জিনিসটা হবে এনার্জি সমান সমান ইভি নট। যে এনার্জিটা ইউজ করব কার জন্য, ওই মোস্ট এনার্জি যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে রেপেল করার জন্য। সো এখান থেকে আমরা কে ম্যাক্স এর একটা ফর্মুলা পাই, কে ম্যাক্স সমান সমান ইভি নট, যেখানে ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, আর ভি নট হচ্ছে কি, ভি নট হচ্ছে ওই যে নেগেটিভ পটেনশিয়াল যেটা দিলাম
যে নেগেটিভ পটেনশিয়ালের কারণে কোন একটা ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে আসতে পারতেছে না, সেই নেগেটিভ পটেনশিয়ালটা। সো কে ম্যাক্স এর একটা ফর্মুলা আমরা জানি যে কে ম্যাক্স সমান সমান হাফ এমবি স্কয়ার, সেভাবে আমরা বের করতে পারবো। সো কে ম্যাক্স এর আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কে ম্যাক্স সমান সমান ই ভি নট, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি নট হচ্ছে স্টপিং পটেনশিয়াল বা সেই নেগেটিভ পটেনশিয়াল, যে পটেনশিয়ালের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো একটা ফটো ইলেকট্রিক ইমিশনের সময় কারেন্টের পরিমাণ জিরো করে দিতে পারি। দ্যাট মিন্স ইলেকট্রনটা ক্যাথোড থেকে অ্যানোড পর্যন্ত পৌঁছতে পারবে না। So stopping potential একটা সংজ্ঞা আমরা পাই কি, stopping potential is defined as the potential that is required to stop an electron from reaching one side to another side, ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারি কে ম্যাক্স সমান সমান ইভি নট। আমরা কে ম্যাক্স সমান সমান আগে কি জানতাম, কে ম্যাক্স সমান সমান জানতাম হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই। সো আমাদের নতুন যে ফর্মুলাটা আসলো সেটা আমরা চাইলে একটু এভাবে লিখতে পারি, এইচ নিউ মাইনাস ফাই সমান সমান ইভি নট। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আর এটা কি বলেন? এটা হচ্ছে তোমার যে ইলেকট্রনের চার্জ। আরেকবার বুঝছেন স্যার? তো স্টপিং পটেনশিয়াল স্যার আরেকবার বুঝাইলে স্যার ভালো হতো স্যার, কানেক্টেড ছিলাম না স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, স্টপিং পটেনশিয়াল হচ্ছে এরকম যে ধরো তোমার তো এখানে প্রতিনিয়ত কারেন্ট তৈরি হচ্ছে, তো তুমি একটা সময় চাইলা যে আমি এই কারেন্টটা তৈরি হওয়া অফ করে দিব, তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা যে এই আমাদের উপরে যে সার্কিটটা দেয়া আছে এখানে একটা নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করবা। যদি নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করো তখন ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে এবং ইলেকট্রনগুলো যখন এখান থেকে বের হবে সেই ইলেকট্রনগুলোকে ওই নেগেটিভ পটেনশিয়াল এখানে কি করবে, বাধা দিবে। বাধা দিলে ইলেকট্রনগুলো বাধাগ্রস্ত হবে এবং সেটা এই পাশে পৌঁছতে পারবে না। যখন এটা ওই পাশে আসতে না পারবে না তখন অ্যাকচুয়ালি কি ব্যাপার হবে, তখন অ্যাকচুয়ালি হবে এরকম যে কোন ধরনের কারেন্ট ফ্লো আর হবে না, কারেন্ট ফ্লো না হলে ওখানে কারেন্টের মান আমরা জিরো পেয়ে যাব, তাই তো? আচ্ছা, ওখানে যদি কারেন্টের মান আমরা জিরো পেয়ে যাই তাহলেই তো আমাদের ওই মানে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেল। এখন যে পটেনশিয়ালটা দেওয়ার কারণে ওইখানে আমার কারেন্ট ফ্লোর পরিমাণ জিরো হয়ে গেল, সেটাকেই আমরা বলতেছি স্টপিং পটেনশিয়াল। ওকে, আচ্ছা, ফাইনাল আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই সমান সমান ইভি নট, যেখানে ভি নট হচ্ছে স্টপিং পটেনশিয়াল। আর কারেন্টটা জিরো করার কারণ কি স্যার? তুমি তো আনলিমিটেড কারেন্ট নিতে পারবা। আনলিমিটেড কারেন্ট নেওয়ার জন্য তোমার ক্যাপাসিটি লাগবে না? জি স্যার। তো সেই ক্যাপাসিটি যদি তোমার না থাকে তখন কি হবে? তখন তো সেটা অফ করতে হবে, অফ করতে হবে না? এই জন্য। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখো তোমরা, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন কি ক্লিয়ার? দেখা যাচ্ছে তো স্যার? জি স্যার, ক্লিয়ার স্যার, ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে ইকুয়েশনটা পাইছি সেই ইকুয়েশনটা ছিল কি, এইচ নিউ সমান সমান একেবারে শুরু থেকে আমি যদি লিখি তাহলে ছিল ফাই প্লাস কে ম্যাক্স। আচ্ছা, তো এটাকে লিখতে পারি এইচ নিউ সমান সমান ফাই রাখা যায়, বা এটাকে চাইলে এইচ নিউ নট লেখা যায়, ইভি নট, তো এরকম লেখা যায়। তো এই সূত্রগুলো আমাদের পরীক্ষার ম্যাথের জন্য খুব কাজে লাগবে। সো এখন আমরা যে কাজটা করব সেটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইচ নিউ নট, এটাকে আমি ফাই রাখবো প্লাস ইভি নট। আমি আসলে যেটা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা বের করার চেষ্টা করব এখান থেকে। তো সেটা যদি বের করার চেষ্টা করি সেটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, ইভি নট এটা হবে কি, এইচ নিউ মাইনাস ফাই। সো ভি নট সমান সমান যেটা হবে সেটা হবে
h by e mu naught phi by e। সো এটা আমরা লিখতে পারি। তো এইটা থেকে যদি আমরা এখন একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফের মধ্যে কি কি থাকবে? স্টপিং পটেনশিয়াল ভার্সাস, মানে আমরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি লাইট দিয়ে স্টপিং পটেনশিয়ালের মান কত হবে সেটা একটু বের করার চেষ্টা করব। তো এরকম যদি করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই একটা গ্রাফ পাবো। তো সেই গ্রাফটা কেমন হবে সেটা যদি আমি একটু দেখার চেষ্টা করি। মানে আমরা এই লাস্ট ইকুয়েশন দিয়ে একটা গ্রাফ আঁকবো। সেটা কি যে v naught সমান সমান h by e mu naught phi by e। এইটাতে একটা গ্রাফ আঁকার চেষ্টা করব। গ্রাফে কি থাকবে? এরকম একটা গ্রাফ। আচ্ছা, এই বরাবর থাকবে আমার ফ্রিকোয়েন্সি আর এই বরাবর থাকবে পটেনশিয়াল। সো আমি দেখা যাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট ফেলবো। লাইট ফেলার পরে সেক্ষেত্রে পটেনশিয়ালের মান কত হবে সেটা দেখার চেষ্টা করব। আবার আরেকটা ফ্রিকোয়েন্সি লাইট ফেলবো, সেক্ষেত্রে পটেনশিয়ালের মান কত হবে সেটা দেখার চেষ্টা করব। এবং এই গ্রাফগুলো যদি আমরা আঁকি তখন আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি এরকম হয়। গ্রাফগুলো হয় অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে? তো এই গ্রাফটা হয় এরকম। তো সেই গ্রাফটাকে আমরা যদি নিচের দিকে আনি তখন হয় এরকম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা একটা সরল রেখার যে গ্রাফ সেটা কি জানি y সমান সমান mx। তো এখানে আসলে ব্যাপারটা তাই, y সমান সমান এটা m এটা x। আর এরকম যদি c থাকে তাহলে আমরা বলি যে সেটা হচ্ছে এমন একটা সরল রেখা, মানে y সমান সমান mx যদি হয় তখন সেটা থাকে মূলবিন্দুগামী একটা গ্রাফ। আর প্লাস c থাকলে সেটা কি হয় যে সে হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে সেট করে। আর যদি সেটা মাইনাস c হয় তাহলে সেটা নিচে কোথাও নেগেটিভ থেকে। স্যার তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে আমার phi by e। আর এই যে গ্রাফটা আমি পাইলাম, এই গ্রাফের এটা যদি y হয় এটা হচ্ছে m আর এটা হচ্ছে x। x হচ্ছে phi আর y হচ্ছে আমার v naught। তাহলে এখানে আমি বলতে পারি ঢাল হিসেবে আমাদের যেটা আছে সেই স্লোপটা হচ্ছে আসলে h by e। এখানে একটা জিনিস আমরা আরেকটা জিনিস একটু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এই y অ্যাক্সিস এ যে পয়েন্টটাকে সেট করতেছে, মানে এই পয়েন্টটাতে কোনো ধরনের স্টপিং পটেনশিয়াল নাই, স্টপিং পটেনশিয়ালের মান 0। এই জিনিসটা যেটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের সেই মিউ নট এর মান যেটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই মিউ নট যেটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সিতে লাইট ফেললে কি হয়, জাস্ট হচ্ছে ইলেকট্রনটা বের হয়ে আসে, ঠিক আছে? সেটা হচ্ছে সেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো আমরা এখান থেকে একটা ঢাল এমনিতেই নিতে পারবো। তো আমি এখান থেকে একটা ঢাল পাইলাম, সেই ঢাল পাওয়ার পরে সেই ঢালের মান আমি বের করলাম। ঢালের মান বের করা তো কোনো ব্যাপার না, এখানে আমি সাইন থিটা দিয়ে আমি ঢালের মান বের করে ফেলতে পারি। সো আমি যদি এইচ এর মান বের করতে চাই সেটা কি হবে? স্লোপ ইনটু সো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান আমরা বের করতে পারবো এখানে থেকে, যে এখানে যে আমি স্লোপটা পাবো সেই স্লোপের সাথে ইলেকট্রনের চার্জকে যদি আমি গুণ করি তাহলে সেখান থেকে ইজিলি আমি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা বের করে নিয়ে আসতে পারবো। স্যার স্লোপ মানে কি স্যার? স্লোপ মানে হচ্ছে ঢাল। ঢাল শুনছো না নাম? দ্যাট মিন্স এটাকে তুমি বলতে পারো tan থিটা অ্যাকচুয়ালি। এই পার্ট আর এই পার্ট, এই দুটো পার্টের ভাগফলকে বলা হয় ঢাল। লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, হ্যাঁ। এবং এই ইকুয়েশনে এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। x অ্যাক্সিসের যে ইন্টারসেপ্ট সেটাকে আমরা বলতেছি, সেখানে আমরা কি পাই সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালু। আর
ওয়াই অ্যাক্সিসের যে ইন্টারসেপ্ট সেইখানে আমরা পাই হচ্ছে ওয়ার্ড ফাংশনের ভ্যালু, মানে এখানে যেটা ইন্টারসেপ্ট করবে সেখানে পাবো কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিসের যেখানে ইন্টারসেপ্ট করবে সেখানে আমরা পারবো কোন কিসের ভ্যালু, সেটা হচ্ছে ওয়ার্ড ফাংশনের ভ্যালু। আর এটার যে ঢাল পাবো সেই ঢাল থেকে আমরা পাবো হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান। ঢাল সমান সমান হবে h বাই e, সেখানে h সমান সমান কি হবে স্লোপ ইনটু। ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? যদি পরীক্ষা আসে how to determine the value of Planck constant using the photoelectric equation, সেক্ষেত্রে এটা লিখতে হবে। স্যার তখন স্যার শুধু ওই যে চিত্রটা দিলেই তো হবে? চিত্র দিয়ে যে একটু কথাবার্তা বলতে হবে যে কোন জায়গায় কি। স্যার প্ল্যাঙ্কের যে মানটা স্যার ওটা স্যার কনস্ট্যান্ট না? হ্যাঁ, প্ল্যাঙ্কের মান কনস্ট্যান্ট। এটা সবসময় স্যার এইখানে তাহলে এই যে স্যার h ইকুয়াল টু স্লোপ ইনটু e দিবেন, তাহলে যদি স্যার স্লোপের মান যদি পরিবর্তন হয় তাহলে কি স্যার ওই প্ল্যাঙ্কের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে না? আচ্ছা, স্লোপটা কি? স্লোপ মানে তো স্যার ঢাল। দুইটা জিনিসের রেশিও, তাই না? জি স্যার। ওই দুইটা জিনিসের রেশিওটা এমন ভাবে পরিবর্তন হবে ওই প্ল্যাঙ্কের মান তোমার সবসময় একই আসবে। ঠিক আছে, এই যেখানে এসি আর বিসি এর মানটা এমন ভাবে পরিবর্তিত হবে যেন ওই স্লোপের মান মানে রেশিও তো এই দুইটা অনুপাত ঠিক থাকবে। হ্যাঁ, অনুপাত ঠিক থাকবে। তার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি বলে কিভাবে বের করতে হবে? কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে তোমার এক্স অ্যাক্সিসে যেখানে সেট করবে সেটাই তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে। তাহলে স্যার এটা আমাদের গ্রাফে এঁকে তারপরে বের করতে হবে? হ্যাঁ, তোমরা নরমালি যে কোনো কিছু তো ম্যাথমেটিক্যালি বের করে ফেলতে পারবা, কিন্তু গ্রাফ থেকেও বের করা যায়। স্যার ম্যাথমেটিক্যালি এটা জিজ্ঞেস করতে চাই। ম্যাথমেটিক্যালি এই যে একটু আগে আমরা ফর্মুলা পড়লাম যে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে মিউ নট সমান সমান 5/h, যে মিউ নট সমান সমান 5/h। আচ্ছা, এই নিচে রাখা একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু বাসায় করার চেষ্টা করবা সবাই। ম্যাথটা এখানে করেই দেয়া আছে, তারপর নিজেরা একটু বাসায় করার চেষ্টা করবা এবং না কি আমাকে আগামী দিন বলবা যে কে কে পারছো। ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসে স্যার আমাদের তো প্রেজেন্টেশন, ওই যে তারপরে ক্লাসে। আর তোমাদের মার্কস গুলো এখন তাহলে বলে দেই। স্যার অ্যাসাইনমেন্ট এবং মিড টার্ম দুইটা মিলিয়ে তো একসাথে বলবেন না?